একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুকে যারা যুক্ত আছে একটু জানাও সাউন্ড ওকে আছে কিনা। বিবেক, সীমা, কাতিকা একটু জানাও তো সব কিছু ওকে আছে কিনা। পবিত্র, বিবেক, হ্যাঁ ঠিক আছে, আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার 2। তো লেকচার 2টা আমাদের ক্লাসগুলো আমরা খুব ছোট ছোট রাখবো, যাতে হচ্ছে কারো কোনো সমস্যা না হয় আর কি। খুব দ্রুত ক্লাসগুলো ধরো ছোট ছোট ক্লাস হলে শেষ করাটা হচ্ছে সুবিধা হবে, এবং প্রত্যেক ক্লাসে আমাদের ফোকাসটা ঠিক থাকবে আসলে আমরা কি করতে চাইছি। তো গতদিন হচ্ছে আমাদের লেকচার 1 ছিল। লেকচার 1 থেকে আমি একটা কোয়েশ্চেন একটু জিজ্ঞেস করি। ওটা তো নিঃসন্দেহে করে আসছো তাই না? একদম আমাদের শেষ পার্ট ছিল হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো আমি একটা কোয়েশ্চেন একটু জিজ্ঞেস করছি, এটা একটু বলো তো। E by m equal what? E by m equal what? সামিন আছে, সুদীপ্ত। ই বাই এম ইকুয়াল হোয়াট, এটা একটু সবাই উত্তর দিবে যারা যারা ক্লাসটা করবে। ই বাই এম অর্থাৎ আগের ক্লাসটা করে আসতে হবে। আমি বারবার বলছি এই কোয়েশ্চেনটা হচ্ছে যদি তোমাকে বিপদে ফেলতে চাই তখন এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাকে দিবে। ই বাই এম সমান হচ্ছে -1.76 ইন্টু 10⁸ কুলম্ব পার গ্রাম, ঠিক আছে, বা -1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। এটা সবাই পারবে না, বিষয় বুঝছো? এটা হচ্ছে ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এটা মাথায় থাকতে হবে, -1.76 ইন্টু 10⁸ কুলম্ব পার গ্রাম, ঠিক আছে। বাসায় মুখে বলো কুলম্ব পার গ্রাম, -1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। এবার বলো তো এটা কোন পরীক্ষা থেকে আসছে? এটা আসছে হচ্ছে থমসন ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট, ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে, তাই না? এটা হচ্ছে থমসনের ক্যাথোড রশ্মি। এই পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার হয়েছে? ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার হয়েছে। ক্যাথোড রশ্মি জিনিসটা কি বলতো? ইলেকট্রনের প্রবাহ। কখন? উচ্চ বিভব পার্থক্যে এটা ক্যাথোড হতে অ্যানোডের দিকে নির্গত হয়। তো এবার দেখি তোমরা এসএসসিতে কে কতটুকু পড়ছো, এই জিনিসটা জানো কিনা। দেখছো তো অবশ্যই, এটা একটু আমাকে বলো তো। এক এমইউ, জাস্ট ছোট একটা কোয়েশ্চেন দেখি এসএসসিতে কে কতটুকু পড়ছো। এক এমইউ সমান কত গ্রাম? এটা আমাদের বিভিন্ন জায়গায় লাগবে। এক এমইউ সমান কত গ্রাম, এটা একটু বলো তো। এমইউর পূর্ণরূপটা কি? অ্যাটমিক মাস ইউনিট, তাই না? অ্যাটমিক মাস ইউনিট। বললাম এক এমইউ সমান কত গ্রাম। এমইউ কি, কেন, কিভাবে, এগুলো নিয়ে হচ্ছে পরে হয়তো কথা বলবো কোনো এক সময়। তাহলে এক এমইউ সমান কত গ্রাম? দেখো এটার উত্তরটা আমি এখানে দিচ্ছি। 1 mu ইকুয়াল 1.66 এইটুক বললে হবে, ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর কেজিতে যদি নিয়ে নিই কি হয় বলো তো? 1.66 ইন্টু 10⁻⁻24, 1 গ্রাম সমান কত হয়? 10⁻³ কেজি। এর মানে কত? 1.66 ইন্টু 10⁻27 কেজি, ঠিক আছে। তাহলে এক এমইউ সমান, আমি পরের ক্লাসে আবার জিজ্ঞেস করব, শুরুতেই জিজ্ঞেস করবো, এক এমইউ সমান 1.66 ইন্টু 10⁻24 গ্রাম সমান কতটুকু? 1.66 ইন্টু 10⁻27 কেজি। এটুকু একটু লিখে রাখো। এটুকু এটা অনেকেই পারছে, রাকিব, রিশাদ, সাক্ষর, সাকসার, ওকে গুড।
যারা কমেন্টে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 লিখছে ঠিক আছে, 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আবার 1 ডাল্টন সমানও কিন্তু এটা মনে রাখবে, 1 এমইউ সমান যদি জিজ্ঞেস করে যে কথা লিখবে 1 ডাল্টন সমানও ভ্যালুটা কি হয় বলো তো, সেম 1 ডাল্টন সমান 1 ইউ সমান 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24। পরীক্ষার হলে যদি ভুলে যাও, তোমাদের আমি একটা বিষয় বলি, এটা হচ্ছে এমনি ক্যালকুলেটরে দেয়া থাকে, ক্যালকুলেটরে দেয়া থাকার কথা, এখানে কোথাও না কোথাও দেয়া আছে। যদি এরপরও না পাও 1 ডাল্টন এমইউ নাকি দেয়া নেই, আমার জানা মতো তো দেয়া আছে। আচ্ছা যাই হোক, ওইটা যদি দেওয়াও না থাকে, তোমাকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, এটা একটু দেখো, ঠিক আছে? একটু দেখো, তুমি কি করবা, 1 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, 1 বাই এনএ, এর মানে 1 বাই কি বলতো, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এর মানে 1 বাই অ্যাভোগাড্রোর সংখ্যাটা সবার জানা আছে, আমরা এসএসসিতে পড়ছি এটা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সমান সমান কত আসে দেখো তো, 1 ডিভাইড 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। অনেকে তো ভুলে যায় না বিষয়টা, তো 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এর কারণ তোমরা বইয়ের ডেফিনেশনে অনেকগুলো পড়ছিলা, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এর মানে কার্বনের ভর হচ্ছে 12, 12কে 1/12 দিয়ে ভাগ করলে কত হয়, 1। এরপর এখানে তো এটা নিয়ে আসলে আমি এটা থিওরি নিয়ে বলছি না, আমি জাস্ট ভ্যালুটা নিয়ে বলছি এই ক্লাসে, এটা থিওরিটা নিয়ে আমি বলছি না, মূলত ভ্যালুটা নিয়ে বলছি, জাস্ট ছোটো একটা জিনিস, মানে বুঝছো ট্রিক্স। যদি পরীক্ষায় মনে না থাকে তাহলে কি করবা বলো তো, ক্যালকুলেটারে 1 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো যেটা, এটাই হচ্ছে কি 1 এমইউ, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আশা করি বুঝছো। তাহলে আমি পরের পার্টে চলে যাচ্ছি, যেটা আজকে আমাদের পড়া, এটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তোমরা আমাকে একটু বলো তো, গতদিন আমরা পড়ছিলাম এর উপকরণ কি কি লাগে, আলফা কণা লাগে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপকরণ কি লাগে বলো তো, আলফা কণা লাগে। এরপর কি লাগে, একটা সোনার পাত লাগে। সোনার পাতের পুরুত্ব কি খুব বেশি নাকি খুব কম? খুব কম, ঠিক আছে, 0.40, এরপরে 4 সেন্টিমিটার, 0.40, এরপরে কত বলো তো, 4 সেন্টিমিটার। জিঙ্ক সালফেট নামে একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, এর মানে এই পদ্মা, এটা হচ্ছে একটা পদ্মা টাইপের, যেখানে হচ্ছে তোমার কি হবে, যখন আলফা কণা গিয়ে অ্যাটাক করবে, মানে আলফা কণা গিয়ে যদি ওইখানে পড়ে, তখন কি হবে, ও একটা কালার দেখাবে। এর মাধ্যমে কালার দেখানো ওই স্পটটাই আমরা বুঝতে পারবো যে না, আলফা কণা এখানে কি করছে, স্ট্রাইক করছে। তো এবার কি একটা বিষয় জানি বলতে গেলাম, হ্যাঁ, এই আলফা কণা পরীক্ষায় কি আবিষ্কার হয়, তোকে পরীক্ষায় দিয়ে দিবে, এটা কি আলফা কণা পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার হয়, এই লাইনটা একটু লিখো তো, আলফা কণা পরীক্ষা, আলফা পরীক্ষায় কি আবিষ্কার হয়, পরমাণু আবিষ্কার হয়, ইলেকট্রন আবিষ্কার হয়, নিউক্লিয়াস আবিষ্কার হয়, না ধরো আর কিছু একটা আবিষ্কার হয়, নিউট্রন আবিষ্কার, কি আবিষ্কার হয়? এখানে ধরো দিয়ে দিবে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস। তাহলে এটার উত্তর কি বলতো, এটার উত্তর হচ্ছে নিউক্লিয়াস। আলফা কণা পরীক্ষায় কি আবিষ্কার হয়, নিউক্লিয়াস আবিষ্কার হয়। ওকে গুড, আমরা একদম ধাপে ধাপে আগাবো, খুব বেশি টাইমও নিব না, এমন না যে অনেক বেশি টাইম কিল করবো, তাও না, বাট আমরা হচ্ছে পড়া মোটামুটি মেইন স্টেপ ধরেই আগাবো। তো এবার দেখো, পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসবে, আলফা কণা কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় একদম ফার্স্ট যে জিনিসটাকে লাগে, এটা হচ্ছে কি আলফা কণা। আলফা কণা কি, এটুকু লিখে নিছো মনে হয়। ফার্স্ট যে বিষয়টা আসবে এটা হচ্ছে কি আলফা কণা কি, খাতায় সুন্দরভাবে লিখবা, যারা ক্লাসগুলো করবা তাহলে দেখবে হচ্ছে অনেক একদম এইগুলো পড়ে চলে যেতে পারবে। আলফা কণা কি? আলফা কণা হচ্ছে এই জিনিসটা, দেখো
তোমরা হিলিয়ামের কথা শুনছো না, হাইড্রোজেন আছে, এরপরে হিলিয়াম। হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? 2, ভর সংখ্যা কত? 4। আর যদি দুইটা ইলেকট্রন আমরা সরাই নিই, যেটা পাই, যে জিনিসটা পাই, ওইটাকে আমরা বলছি হচ্ছে কি আলফা কণা। তাহলে আলফা কণার ডেফিনেশন কি হবে? হিলিয়াম হিলিয়াম পরমাণু হতে, আমি মুখে বলে দিচ্ছি যাদের কখনো কখনো লেখা বুঝতে যদি ঝামেলা হয়, হিলিয়াম পরমাণু হতে দুইটি ইলেকট্রন সরিয়ে নিলে, এটা হচ্ছে 1 নম্বরের কোয়েশ্চেন আসবে, সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায়, আলফা কণা বলে। বিষয় বুঝতে পারছো? হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক, মানে হিলিয়াম পরমাণু আছে, ওর থেকে যদি দুইটা ইলেকট্রন সরিয়ে নাও, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায়, যে নিউক্লিয়াসটা ওইটা কি দুইটা পজিটিভলি চার্জ, ওইটাই বলছে, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায়, আমি একদম হাজারি স্যারের ভাষায় লিখছি, তাকে আলফা কণা বলে। ঠিক আছে, তাকে আলফা কণা বলে। এটুকু একটু লিখে রাখো। হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে, আমি আর একটু টাইম দিচ্ছি, হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায়, তাকে আলফা কণা বলে। তোমাদের কলেজের প্রথম যে পরীক্ষাগুলো আসবে, এগুলোতে দেখবে এটা দিয়ে দিবে। বিষয় বুঝছো? কলেজের পরীক্ষায় দেখবে এটা আসবে, বোর্ড পরীক্ষায় এটা আসবে। এবার আমি একটু বিষয়টা আরেকটু তোমাদের কি বলা যায়, আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি একটু এভাবে দেখাই জিনিসটা। এটা হচ্ছে কি নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি আছে? দুইটা প্রোটন আছে। প্রোটনের কালার ধরো দিলাম হচ্ছে আমি সবুজ, ঠিক আছে। দুইটা কি আছে? নিউট্রন আছে। বাইরে কি আছে বলো তো? দুইটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে হিলিয়াম, ঠিক আছে। এর ভর সংখ্যা হচ্ছে দুইটা প্রোটন দুইটা নিউট্রন, এর মানে হচ্ছে 4। বাইরে ইলেকট্রন আছে দুইটা। যদি এখান থেকে দুইটা ইলেকট্রন সরাই নিই, যেটা পাচ্ছি এটাকে আমরা কি বলছি? আলফা কণা। এটা হচ্ছে হিলিয়াম 2,4, আর এটা হচ্ছে হিলিয়াম 2,4 2+, যেটাকে আমরা বলছি কি আলফা পার্টিকেল। ঠিক আছে, আশা করি বিষয়টা আরেকটু ভালো ধরা গেছে। আলফা পার্টিকেল। সামিন বলেছিল এক ধরনের হিলিয়াম নিউক্লিয়াস, এক ধরনের হিলিয়াম নিউক্লিয়াস না, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা একদম স্পেসিফিক হতে হবে। হাবিব ওয়াই বলেছে, নিশ ওয়াই বলেছে। ওকে, গুড। আমরা পরের ধাপে যাই, আমরা পরের স্টেপে যাই। এবার বিষয় হচ্ছে আলফা কণার জন্ম হয় কিভাবে? আলফা কণার জন্ম কিভাবে, মানে এই আসছে কই থেকে? এর তো বললাম এমনি এসে গেল, তার তো হয় না। ঠিক আছে, আলফা কণার জন্ম হয় কিভাবে? কিভাবে? ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। উত্তর কি হবে বলো তো? অ্যান্সার তেজস্ক্রিয় মৌল হতে। তোমরা এরকম শব্দ শুনছো না? তেজস্ক্রিয় মৌল নামে কিছু জিনিস, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তেজস্ক্রিয় মৌল হতে। আমি শুরুতে অনেক লেখাবো, এর কারণ হচ্ছে একবার আমি যখন বলছি তখন কথাগুলো তোমার মাথায় যাচ্ছে, আবার যখন লিখছো জিনিসটা হচ্ছে কি হচ্ছে বলো তো, তোমার মাথায় আরও ভালোভাবে থাকবে। ঠিক আছে, আর খুব সুন্দরভাবে লিখবে। তেজস্ক্রিয় মৌল হতে, যেমন
তোমরা ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, রেডনের কথা শুনছো না নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে? এর জন্ম হয় কোথা থেকে? রেডিয়াম হতে। কিভাবে জানো? এই যে দেখো, রেডিয়াম হতে এ হচ্ছে কত তোমার 88, এখান থেকে যখন আলফা কণা নির্গত হয় তখন আমরা কি পাই বলো তো? রেডন পাই। এখানে কি গেছে? আলফা পার্টিকেল। ঠিক আছে, এই জিনিসটা কি হয়েছে? আলফা পার্টিকেল। এটা হচ্ছে কি আলফা কণা। এরপর ইউরেনিয়াম থেকে আলফা কণা, আরও বেশ কিছু এলিমেন্ট আছে, তেজস্ক্রিয় মৌল আছে, যেখান থেকে আমরা কি দেখি? স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়। এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব, এর মানে বেশ ভালোভাবে আলোচনা করব। আমার তেজস্ক্রিয়তা টপিকটা আছে, ওইখানে আমি এত কথা বলি, এই জিনিসগুলো নিয়ে এত কিছু বলি, দেখবে হচ্ছে এটা তোমার মাথায় কখন আলফা যাবে, কখন বিটা যাবে, কখন গামা যাবে, এই জিনিসটা এত মজার একটা বিষয়, মানে বিষয়বস্তু বা এবং এত কিছু জানার আছে। তাহলে এই জিনিসটার নাম কি? রেডিয়াম। এখানে কি পাচ্ছি? রেডন। তাহলে রেডিয়াম হতে যেমন, তাহলে এই জন্ম হয় কোথা থেকে? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, কোনো স্যার যদি ভাই জিজ্ঞেস করেন যে আলফা কণার জন্ম হয় কিভাবে? আলফা কণার জন্ম হয় তেজস্ক্রিয় মৌল থেকে। এই জিনিসটা পড়ার আগে আমি একটা ছোট জিনিস একটু বলে আসি, ঠিক আছে? আশা করি লিখছো এইটুক। আচ্ছা লিখো, আগে লিখো, এরপর আমি জিনিসটা আরেকটু বলি এটা নিয়ে, তাহলে তোমাদের মাথায় আরো স্থায়ী হবে পড়াটা। আমার চেষ্টা থাকবে খুব কম সময়ে কভার করা, ঠিক আছে? খুব বেশি সময় নিব না আমি, শেষ মনে হয়। দেখো, আমরা রিঅ্যাকশন যে পড়ি, রিঅ্যাকশনের মধ্যে আমি তোমাদের মূলত দুইটা ভাগ এখানে দেখাচ্ছি। এই কথাটা এখানে খুব উপযোগী। এই যে দেখো, একটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, মানে কি বলা যায় এটাকে বাংলায়? কেমিক্যাল রিঅ্যাকশন, তো রাসায়নিক বিক্রিয়া লিখলাম, যাও বিক্রিয়া। আরেকটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া। কেমিক্যাল রিঅ্যাকশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন। আমি যখন স্কুলে ছিলাম তখন হচ্ছে আমাদের কলেজে এটা আর কি খুব বেশি কখনো প্র্যাকটিক্যাল করা লাগে না। দুইটা প্র্যাকটিক্যাল নিয়ে দেখাইছে, খুব মজার। একটা ছিল হচ্ছে কি, কোন একটা পাত্রে তোমার সোডিয়াম ক্লোরাইড ছিল, এর মধ্যে কি করছে? সিলভার নাইট্রেট ঢেলে দিছে। সাথে সাথে আমরা দেখলাম হচ্ছে এই পাত্রের মধ্যে কি পড়ছে? সাদা পদক্ষেপ পড়ছে। বিষয়বস্তু আমরা তো খুব খুশি, মানে খুব একটা কেমিক্যাল যে একটা চেঞ্জ আসছে, এটার জন্য আমরা মোটামুটি ভালোই খুশি ছিলাম। তো এটা কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। দ্রব্যটার টপিকে গেলে আমরা এটা নিয়ে জানবো আসলে কেন পদক্ষেপ পড়ছিল। তো এখানে কি হচ্ছে বলো তো? সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, এটা এক রকমের বিক্রিয়া। আবার আমি একটু আগে যেটা লিখলাম, যেমন ধরো M88 এখানে কি হচ্ছে? আলফা কণা নির্গত হলে রেডিয়াম হতে কিসে পরিণত হয়? রেডন। দেখো, এইখানে সোডিয়াম বিক্রিয়ার আগেও সোডিয়াম, বিক্রিয়ার পরেও সোডিয়াম, ক্লোরিন বিক্রিয়ার আগেও ক্লোরিন, পরেও ক্লোরিন, সিলভার, নাইট্রেট। বিষয় বুঝতে পারছো? এর মানে ওদের পরিচয়ের কোনো পরিবর্তন হয়নি। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি করছে দেখো তো, ওর পরিচয় মানে কি? একটা মৌলের পরিচয় হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা। বিষয় বুঝছো? কোনো একটা মৌল হাইড্রোজেন, এটা বুঝবো কিসে? ওর পারমাণবিক সংখ্যা দিয়ে, ওর নিউক্লিয়াসের অবস্থা। দেখো, ওর পরিচয় এখানেও এখানেও কি আছে? ওর পরিচয়ের কোনো পরিবর্তন, ওর নিউক্লিয়াস কি আছে? অপরিবর্তিত আছে। রাসায়নিক বিক্রিয়ায় নিউক্লিয়াস অপরিবর্তিত থাকে, কিন্তু এইখানে নিউক্লিয়াস এর মানে ওর যে কোর আছে, ওর কোরে হাত দেয়া হয়েছে।
বিষয় বুঝছো? এখানে ওর কি হয়েছে বলতো, ওর পরিচয় চেঞ্জ হয়ে গেছে। এখানে ওর নাম হচ্ছে কি রেডিয়াম, এখানে কি হয়ে গেছে বলতো রেডন। তাহলে কি সমস্যা হয়েছে বলতো, ওর পরিচয় হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। এখানে কি পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়েছে নাকি হয়নি? হয়েছে। তাহলে প্রথম বিক্রিয়াটাকে আমরা কি বলবো? প্রথম বিক্রিয়াটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটাকে আমরা কি বলবো বলতো? দ্বিতীয় বিক্রিয়াটাকে আমরা বলবো নিউক্লিয়ার রিঅ্যাকশন বা নিউক্লিয় বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? নিউক্লিয় বিক্রিয়ায় কিসের পরিবর্তন হয়? এই নিউক্লিয়ার বিক্রিয়ায় কিসের পরিবর্তন হয়? বেসিক ডিফারেন্স কি? নিউক্লিয় বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন হয়, আর এটাতে কি হয় না বলতো? নিউক্লিয়াসের পরিবর্তন হয় না। বিষয় বুঝছো? তাহলে নিউক্লিয় বিক্রিয়ায় কি হয়? নিউক্লিয়াসের পরিবর্তন হয়, আর এখানে নিউক্লিয়াসের পরিবর্তন হয় না। ঠিক আছে, এইটুকু একটু লিখে রাখো, মানে আমি বোঝানোর জন্য। তাহলে আলফা কণার যে জন্ম হয়েছে ও কি নর্মাল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়েছে? এই বিক্রিয়াটার একটা আলাদা ক্লাস আছে, ওইটাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাকশন। হয়েছে? দেখো তাহলে এখানে কি হয়, এখানে মূলত সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে, সাদা অদক্ষেপ পড়ে। ইংলিশ ভার্সন যারা আছে হোয়াইট প্রেসিপিটেট, সাদা অদক্ষেপ। বা তোমরা অনলাইনে কিছু একটা বাইরের পড়তে গেলে এই অদক্ষেপ শব্দটা তোমরা ইংলিশটা একটু জানবা, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের বেশ কাজ দিবে। হোয়াইট এর মানে সাদা কালারের, অদক্ষেপ মানে কি একটু মুখে বলো তো? প্রেসিপিটেট, ঠিক আছে? প্রেসিপিটেট। এটা আমাদের পরীক্ষায় লাগবে না, কিন্তু ধরো তুমি অনলাইনে কোনো একটা কিছু পড়তে গেলা, অদক্ষেপ যদি ইংলিশ না জানো তুমি তো এটা দিয়ে মানে খুঁজতেই পারবে না, চাপতেই পারবে না আসলে জিনিসটা কি। তাহলে সাদা অদক্ষেপ মানে কি? হোয়াইট প্রেসিপিটেট, প্রেসিপিটেট অদক্ষেপ, প্রেসিপিটেট অদক্ষেপ, প্রেসিপিটেট অদক্ষেপ। বাসায় এরকম করে বলবা, প্রেসিপিটেট অদক্ষেপ, প্রেসিপিটেট অদক্ষেপ, ঠিক আছে? বুঝতে পারছো মনে হয়? তাহলে আমরা জানলাম হচ্ছে আলফা কণা কি? হিলিয়াম পরমাণু হতে দুটি নিউক্লিয়াস সরিয়ে নিলে, দুটি ইলেকট্রন, কিসের নিউক্লিয়াস? দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক নিউক্লিয়াস পাওয়া যায় তাকে আলফা কণা বলে, ঠিক আছে? তাকে আলফা কণা বলে। এরপরে আমরা জানলাম হচ্ছে আলফা কণার জন্ম হয় কিভাবে? আলফা কণার জন্ম হয় তেজস্ক্রিয় মৌল থেকে, তেজস্ক্রিয় মৌল থেকে। যেমন উদাহরণ কি? রেডিয়াম, রেডন, এগুলা। এবার আমরা আসি যেটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগবে, যেটা আমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউতে লাগবে এবং বুয়েট প্রিলিতেও আমাদের লাগবে। এটা হচ্ছে আলফা কণার বৈশিষ্ট্য। 5 স্টার ফর এমসিকিউ। ফর এমসিকিউ। তোমরা আমাকে বলো আলফা কণার ভর আছে নাকি ভর নাই? আলফা কণার কি ভর আছে নাকি ভর নাই? এটা আমাকে বলো। একদম বোকা যদি না হও, একদম বোকা, সবাই উত্তর দিবে, পরেও যখন ক্লাসটা করবে সবাই উত্তর দিবে আলফা কণার ভর আছে নাকি ভর নাই। আলফা কণার একদম বোকা না হলে সবাই বুঝবে যে আলফা কণার ভর আছে, তাই না? কারণ এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম কি ভর শূন্য কিছু? হিলিয়াম কি আলো বা এরকম কিছু? তাহলে এটা কি বলতো? হিলিয়াম। হিলিয়ামের ভর আছে। বিষয় বুঝতে পারছো? তাহলে আলফা কণার একটি আলফা কণার ভর, কণার ভর, ঠিক আছে, 4। আমি কি ঠিক লিখছি না ভুল? ঠিক আছে, আমি কি ঠিক লিখছি না ভুল? ওর ভর সংখ্যা হচ্ছে 4। একটি আলফা কণার ভর বললে এটা সমান কি? 4 এমইউ। ঠিক আছে, আমি একটু ডিটেল লিখছি, বইয়ের চেয়ে আমি একটু গুড়াই পেঁচায় লিখছি যাতে আমরা আরও জানতে পারি। একটি আলফা কণার ভর কি বলতো? 4 এমইউ। একটা আলফা কণার ভর হচ্ছে 4 এমইউ। 4 এমইউ মানে আমরা কি লিখতে পারি বলতো? এটার পাশে আমি ব্র্যাকেটে লিখে দিই, 4 এমইউ মানে কত? 4 ইন্টু 1.66। এটা আমাদের একটা ম্যাথে লাগবে, আমরা যখন রিব্রগলি নিয়ে একটা ম্যাথ করবো এখানে গিয়ে লাগবে, দেখবা। 4 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। ভর সংখ্যা হচ্ছে কত? 4। একটা আলফা কণার ভর কতটুকু? যদি আমি একটা 4 এমইউ, তাহলে 4 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এইবার ওর কি গতি আছে? তোমরা আমাকে বলো আলফা কণা কীরকম যায়? আলফা ধরো এটা একটা আলফা কণা, এটা কি এমনি এখানে বসে থাকবে? আমার এই কলমটা ধরে নেওয়া হচ্ছে এইরকম একটা আলফা কণা, এ কি এমনি বসে থাকবে? নাকি এমন 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 করে যাবে, নাকি হচ্ছে এমন করে যাবে, নাকি হচ্ছে এমন করে যাবে? কোনভাবে যাবে বলো তো? মানে এটা কি এমনি বসে থাকবে? আলফা কণার গতিশক্তি কি আছে, মানে ভর ব্যাগ কি আছে, ওর গতি কেমন? এমন নাকি হচ্ছে কি
এমন এমন করে যাবে, নাকি হচ্ছে এমন করে যাবে, নাকি হচ্ছে অনেক অনেক দ্রুত যাবে। এই কি হবে বলতো আলফা কণা? পবিত্র বলেছে হাই ভেলোসিটি। দেখছো, খুব ভালো, খুব ভালো বিষয় বুঝতে পারছো। এর মানে কি বলতো, উচ্চ গতি সম্পন্ন, উচ্চ গতি সম্পন্ন আলফা কণা, উচ্চ গতি সম্পন্ন। গতি কত এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, ঠিক আছে। উচ্চ গতি সম্পন্ন গতি কত, 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড। অনেক উচ্চ গতি সম্পন্ন, মানে কাইন্ড অফ কি বোমের মতো করে হয়ে যাবে বিষয়বস্তু, মানে বোঝানোর জন্য আমি বলতেছি আর কি। অনেক হাই ভেলোসিটি, ঠিক আছে, অনেক হাই ভেলোসিটি বিষয়বস্তু, অনেক হাই ভেলোসিটিতেও কিন্তু নির্গত হবে। তাহলে এবার আমাকে বলো, একদম যদি বোকা না হও, এর কি গতিশক্তি আছে নাকি নাই? একদম বোকা না হলে আমাকে এটা বলো তো, ওর কি গতিশক্তি আছে নাকি নাই? আলফা কণার গতিশক্তি, গতিশক্তি সমান আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কি বলতো, হাফ mv²। গতিশক্তি বিদ্যমান, ভরও আছে, ব্যাগও আছে, এর মানে গতিশক্তি আছে। এর মানে ও যখন যাচ্ছে ওর একটা শক্তি আছে, ওর একটা শক্তি আছে, শক্তি আছে। শক্তি তো পরমাণুকে ধরো কি করে ব্যাত করে চলে যাচ্ছে বা বিভিন্ন কাজ করতেছে, এর মানে ওর থেকে আমরা একটা কি পাবো বলো তো, কাজ পাবো, ওর গতিশক্তি আছে। এরপর আলফা কণা কি মৌলিক কণা না যৌগিক কণা? মানে এই কোন ধরনের কণা? মৌলিক কণা। তোমরা এসএসসিতে হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এরকম বিষয় পড়ছো, যদিও হচ্ছে আরও কিছু বিষয় আছে, মানে কোয়ার্ক লেভেলে যদি চলে যাও, আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এরকম কিছু বিষয় আছে, এগুলো নিয়ে হচ্ছে এখন মাথা নষ্ট করার দরকার নাই। আর যাই হোক, এটুক বুঝছো হচ্ছে ওর ভিতরে কি আছে, 2টা প্রোটন 2টা নিউট্রন আছে। এর মানে ও আর যাই হোক মৌলিক কণা না, একে বলা হয় কম্পোজিট কণিকা, ঠিক আছে। কম্পোজিট আলফা কণা, কম্পোজিট কণা, ঠিক আছে, কম্পোজিট কণা। ইংলিশ ভার্সন যারা আছো আমি একটু লিখে দিই, এটা হচ্ছে কি কম্পোজিট পার্টিকেল, ঠিক আছে। কম্পোজিট পার্টিকেল, এর ভিতর কি আছে, কম্পোজিট পার্টিকেল কেন, এর ভিতর কি আছে বলো তো, 2টা প্রোটন, মানে আরো এলিমেন্টারি পার্টিকেল যেগুলো আছে এগুলো এর মধ্যে একাধিক বিদ্যমান, ঠিক আছে। যদিও এর পরেও আরো ভাগ আছে। আলফা কণায় কি থাকে, 2টি প্রোটন, এটা আসে। আলফা কণায় প্রোটন কয়টি, 2। নিউট্রন কয়টি, নিউট্রন 2টি। এটুকু একটু লিখে রাখো তো। লিখা হয়ে গেছে মনে হয়। তো রূপালী বলেছিল এটি মৌলিক, রূপালী বড়ুয়া ও বলেছিল এটি মৌলিক। তোমরা কিন্তু উত্তর দিবা, ভুল হোক, তোমরা তো এখন শিখছো তাই না, তুমি ভুল হোক কিন্তু তুমি একটা কোয়েশ্চেনের যখন অ্যান্সার দিবা তখন কিন্তু তোমার কনফিডেন্স বাড়বে। কোনো জায়গায় ভুল করলো, তুমি এখানে সঠিক করলেও তোমাকে কেউ প্রাইজ দেবে না, ভুল করলেও হচ্ছে কি কেউ খারাপ কিছু বলবে না, কিন্তু ভুল করলেও তোমার কনফিডেন্সটা কিন্তু অনেক বাড়বে। তোমরা একদমই শিখতে আসছো। সুলতান রাজিয়া আছে বলছি, ওকে গুড। এবার একটু দেখি আমরা আমাদের স্যারের বইয়ে কি বলছে। তাহলে এটা কি দেখো তো, বলছে হচ্ছে 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। এটা স্যারের বইয়ের মতামত অনুযায়ী মনে হয় 1908 1909 এর দিক থেকে শুরু হয়েছে, ঠিক আছে। যাই হোক, এটা 1911 এইভাবে মনে রাখবা, একটু বড় করে দিই। তাহলে এটা কি বলতো, আলফা কণা হিলিয়াম পরমাণু হতে 2টি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। আলফা কণার জন্ম হয় কি বলতো,
আলফা কণার জন্ম হয় রাদারফোর্ড আলফা কণা স্ক্যাটারিং পরীক্ষা যে করছে এরও কিছুদিন আগে রেডিয়াম ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে কি হয় আলফা কণার জন্ম হয় বা আলফা কণা বিকিরিত হয়। আলফা কণার বৈশিষ্ট্য কি? এটা একটা যৌগিক কণা বা কম্পোজিট কণিকার শ্রেণীভুক্ত। আলফা কণার গতি কি 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড। আলফা কণাতে কি থাকে বলতো? 2টা প্রোটন 2টা নিউট্রন থাকে। আলফা কণার তাহলে ভর সংখ্যা কত হয়? 4। আর একটা আলফা কণার ভর সংখ্যা হচ্ছে কত? 4। একটা আলফা কণার ভর কত? 4 AMU। সবাই একটু মুখে বলো তো 1 AMU সমান কত? 1.66 × 10⁻24 গ্রাম সমান কি হবে বলো তো? 4 × 1.66 × 10⁻27 কেজি। ওকে, আমরা পরের পেজে চলে যাই। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। উপকরণ 3টা তো মনে আছে সবার। উপকরণ তেজস্ক্রিয় মৌল হতে নির্গত আলফা কণা, পাতলা সোনার পাত, জিঙ্ক সালফাইড, আবরণযুক্ত পর্দা। তো এবার একটু দেখো, এখানে একটা অ্যাটম দেখানো হয়েছে। তোমরা যদি এই চিত্রের মধ্যে বইয়ে দেখো তাহলে এটা একটু দেখো তো, এগুলা কি? 2টা করে প্লাস আছে, 2টা করে প্লাস আছে, 2টা করে প্লাস আছে, এর মানে এগুলো কি? আলফা পার্টিকেল। ঠিক আছে, এই আলফা পার্টিকেলগুলো কই থেকে আসতেছে? ধরো আমি কোনো একটা তেজস্ক্রিয় মৌল এখানের মধ্যে বাক্সে রেখে দিলাম। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌল ধরো আমি কি রাখলাম? রেডিয়ামকে রাখলাম। তাহলে এর থেকে আমরা জানি আলফা কণা নির্গত হয়। এই যে আলফা কণাগুলা, ঠিক আছে, আলফা কণাগুলো এমনি করে আসতেছে। বিষয় বুঝতে পারছো? এই আলফা কণাগুলোকে আমি ধরো একটা পরমাণুর মধ্যে, এটা জাস্ট একটা পরমাণু এখানে দেখানো আছে, চেক করছে এটা কীরকম হয়। তো দেখলো হচ্ছে, দেখো তো 1টা 2টা 3টা, মানে ম্যাক্সিমামই কি হয়েছে? পিছনে গিয়ে এখানে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন দিয়ে কি বুঝেছে? ওই জায়গায় ও হিট করছে। এটা হচ্ছে কি হিট করছে যে স্পটটা, বিষয় বুঝছো? হিটিং স্পট কোন জায়গায় ও হিট করছে। এরপর দেখো কিছু জিনিস কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে, তাই না? কিছু কি হয়ে গেছে? খুব সামান্য। সবচেয়ে বেশি 3টাই কি হয়েছে? সোজাসুজি চলে গেছে। কয়েকটা কি হয়েছে বলো তো? সামান্য বাঁকা হয়ে গেছে। আবার কিছু হয় কি একদম বিপরীত দিকে ফিরে আসে, একদম বিপরীত দিকে। যেগুলো সোজা যায় এগুলো কি হয়? একদম বিপরীত দিকে ফিরে আসে। এরকম 20,000-এর মধ্যে একটা হচ্ছে সোজা এসে যায়, 99%ই হচ্ছে বিপরীত দিকে চলে যায়। সামান্য কিছু হচ্ছে কি হয় বলো তো? দুই সাইডে একটু সরে যায়। কেন দুই সাইডে সরে যায়? তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো এখানে কি হচ্ছে, একটু যদি মনোযোগ দিয়ে দেখো এখানে কি হচ্ছে। দেখো এটা হচ্ছে প্লাস, তাহলে এটা যখন কাছাকাছি আসতেছে এটা নিজে কি পজিটিভলি চার্জড পার্টিকেল, তাই না? ধনাত্মক চার্জে চার্জিত একটা পার্টিকেল। তাহলে এটা কি হয়ে যাবে বলতো? সরে যাবে। এটা কি হবে? সরে যাবে। আর কিছু হচ্ছে কি হচ্ছে বলতো? বিপরীত দিকে ফিরে আসবে। কেন? কারণ এটা প্লাস 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 পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি? যেহেতু ম্যাক্সিমামই সোজাসুজি চলে যাচ্ছে, অধিকাংশ স্থানই হচ্ছে কি ফাঁকা, আবার কিছু একদম ডিরেক্টলি বিপরীত দিকে আসছে, অথবা হচ্ছে কি এদিকে যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতেছি হচ্ছে কি বলতো? এখানে কেন্দ্র যে আছে এটা ধনাত্মক চার্জে চার্জিত। যেহেতু আমরা অলরেডি জানি এ হচ্ছে পজিটিভলি চার্জ, যেহেতু একে নিজের দিকে না টেনে এটা বিপরীত দিকে সরে যাচ্ছে, মানে বিক্ষিপ্ত হচ্ছে, ডিফ্লেক্ট হচ্ছে, এর মানে আমরা বুঝতে পারছি এটাও কি প্লাস। তো এবার হচ্ছে আমরা একটু আগে আমাদের পর্যবেক্ষণটা একটু লিখি। পর্যবেক্ষণের মধ্যে আমাদের 3টা পর্যবেক্ষণ আছে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মধ্যে ফার্স্টে আমরা আলফা কণা নিয়ে জানলাম। এবার আমরা জানবো হচ্ছে কি আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ। মানে অবজারভেশন কি কি? পর্যবেক্ষণ কি লেখা দেখো, পর্যবেক্ষণ। আমাদের এমসিকিউতে যেটা আসবে প্রায় 99%, এটা মনে রাখতে হবে। কত পার্সেন্ট আলফা কণা সরাসরি চলে যায়? প্রায় 99% আলফা কণা সরাসরি চলে যায়। মানে এগুলোর কোনো পরিবর্তন নেই। মানে বিষয়বস্তু ওর হচ্ছে চলার পথের কোনো পরিবর্তন হয়নি। এগুলো একদম যা সোজা যাবার সোজাই গেছে। ঠিক আছে, চলার পথের কোনো পরিবর্তন হয়নি। প্রায় 99%। কত পার্সেন্ট? এটা মেডিকেলে দিয়ে দিবেন 99%, 99.97%, 99.3%, 99.99%। তাহলে এটা কত পার্সেন্ট বলো তো? 99%। 99% হচ্ছে সরাসরি সোজা চলে যায়, সোনার পাত ভেদ করে।
কিছু সংখ্যক আলফা কণা বিক্ষিপ্ত হয়। পরীক্ষায় আসবে না, এগুলো এমসিকিউতে আসবে, বিষয়বস্তু এগুলো রিটেনে আসবে না, আমি এমনি লিখাচ্ছি জাস্ট। আলফা কণা এগুলো রিটেনে আসবে না, বিক্ষিপ্ত হয়। 3 আসবে হচ্ছে কি প্রায় 20,000-এর মধ্যে একটি, এটা এমসিকিউতে ইতিপূর্বে বেশ কয়েক জায়গায় আসছে, প্রায় 20,000-এর মধ্যে একটি একটি সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে। মানে বুঝছো, খুব কম সংখ্যক বিপরীত দিকে প্রায় 20,000-এর মধ্যে একটি সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে। আচ্ছা, এই তোমার গোল্ড প্লেট যে আছে, গোল্ড ফয়েল যে আছে, ওইটার থিকনেস আমাকে জিজ্ঞেস করেছো 0.0004 সেন্টিমিটার কিনা। না, নতুন আপডেটেড বই অনুযায়ী এটা তোমাকে লিখতে হবে 0.40 এরপর 4 সেন্টিমিটার। আগের বইটাতেও কিন্তু 0.304 সেন্টিমিটার ছিল। ওকে, এটুকু বুঝছো মনে হয়। এটা হচ্ছে জাস্ট এমনি দেখাইছে, এই যে দেখো আমি তোমাদের একটা এই যে সিমুলেশন দেখাই, তাহলে তোমরা হয়তো আর একটু ভালো বুঝতে পারবে। এগুলো ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারবো 2-3 মিনিটের। দেখো এখানে হচ্ছে অনেকগুলো আছে, দেখছো তোমরা যে বলছো এটা হচ্ছে গোল্ড ফয়েল, এই জায়গাটা কি বলো তো, গোল্ড ফয়েল। ঠিক আছে, এখানের মধ্যে কি আছে, আলফা মানে তেজস্ক্রিয় এলিমেন্ট আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে আলফা পার্টিকেল। কেমন ভেলোসিটি বলো তো, হাই ভেলোসিটিতে বের হচ্ছে। এই যে দেখো এটা হচ্ছে গোল্ড ফয়েল, এটা হচ্ছে জাস্ট একটা ডিটেক্টর অ্যানালাইজ করার জন্য। এখানে দেখো একটা পরমাণু না, অনেকগুলা, তাহলে ম্যাক্সিমাম কি হয় বলো তো, এমনে চলে আসবে, কিছু সংখ্যক মাঝে মধ্যে দেখবা হচ্ছে এই দেখছো একটা হচ্ছে হুট করে কেমন জানি কি হলো, একটু এদিকে গেছে বিপরীত দিকে, আমরা মনে হয় চোখে এখনো পড়ে নাই যে যেটা একদম বিপরীত দিকে ফিরে যাচ্ছে, বিষয়বস্তু বিপরীত দিকে ফিরে যাচ্ছে, এরকম মনে হয় আমাদের চোখে পড়ে নাই। কারণ 20,000-এর মধ্যে ধরো 20,000 আসলো আলফা কণা, এর মধ্যে একটা কি হবে বলো তো, বিপরীত দিকে যাবে। এই যে দেখছো মাঝে মধ্যে মনে হচ্ছে কই 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 এই একটা, এই দুইটা বিষয় বুঝছো, যেগুলো এই দেখছো, আরেকটা হচ্ছে হুট করে বাঁকা হয়েছে। এবার আমি একটা বিষয় বলি, আবার একটু বইয়ে যাই। তো এখান থেকে সিদ্ধান্ত কি কি, এগুলো আমাদের একটু রিডিং পড়তে হবে। এখানের মধ্যে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এটা আমাদের জানতে হবে। যেহেতু ও কোথাও বাধা পাচ্ছে না, এর মানে অধিকাংশ স্থানই কি ফাঁকা। যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, কতটা, 20,000-এর মধ্যে একটি, প্রমাণিত হয় যে ওই আলফা কণা এর অপেক্ষা বহু ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় বা তা দ্বারা বিকর্ষিত হয়। একদম ডিরেক্টলি যে 20,000 একটা, এটা কেন ফিরে আসে, নিঃসন্দেহে এখানে ভারী কিছু ছিল। ঠিক আছে, ভারী কিছু ছিল। আবার পুরো চার্জটাও নিঃসন্দেহে এখানে কি ছিল, সেন্টার ছিল, প্রায় সমগ্র ভর এবং অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। পরমাণুর প্রায় সমগ্র ভরের কত পার্সেন্ট, 99.97% হচ্ছে নিউক্লিয়াসে থাকে। এরপর দেখো তো আলফা কণা সমূহ তো যায় না, কি হলো দেখো, এই পয়েন্টটা হচ্ছে আলফা কণাসমূহ ধনাত্মক চার্জযুক্ত এবং এই ক্ষেত্রে বিকর্ষিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রটিও ধনাত্মক চার্জযুক্ত। তিনি ভারী ও ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করেন। তাহলে নিউক্লিয়াস নামকরণ কে করেন বলো তো, এটা হচ্ছে কে, রাদারফোর্ড। এরপর দেখো আলফা কণার গতিপথের পরিবর্তন হিসেব করে দেখান যে পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মোলের পারমাণবিক সংখ্যা। রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে প্রায় 7,000 গুণ। এখানে একটা শব্দ স্যারের বইয়ে মিস হয়েছে, এটা হচ্ছে কি প্রায় 7,000 গুণ বেশি। ঠিক আছে, এই পয়েন্টটা নিয়ে আমি একটু বলি। এরপর আরেকটা পয়েন্ট বলছে 4-5 নিয়ে আমি একটু বলি। এই দেখো এই পয়েন্টটা থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসে। হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার। নিউক্লিয়াসের এর তুলনায় ব্যাসের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। আকারগত সম্পর্ক হলেও পরমাণুটি এর নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। তাহলে আমি 4-5 নিয়ে একটু বলি। এই কোয়েশ্চেনটা কি, আলফা কণা এবং
ইলেকট্রনের ভরের তুলনা করো। ধরো তোমাকে 2 নাম্বার কোয়েশ্চেনে দিল বা বুয়েট দিল, তুমি যদি বসে থাকা হবে তুলনা করো। বুঝছো? আলফা কণা এবং ইলেকট্রনের ভরের তুলনা করো। তোমরা আমাকে বলো তো আলফা কণার ভর কত? আলফা কণার ভর অ্যাডভান্স কোয়েশ্চেন, মোটামুটি অ্যাডভান্স আর কি, অত অ্যাডভান্স না, তোমরা মানে এখনো ছোট, এই জন্য বলছি অ্যাডভান্স কোয়েশ্চেন। আলফা ভর দেখি কে কে পারো। এম আলফা সমান সমান কত হবে? 4। ঠিক লিখছি নাকি ভুল? এই বইটা কি আমাদের দেওয়া হবে? স্টার জিজ্ঞেস করেছে, হ্যাঁ দিব। এম আলফা সমান সমান কি বলতো? 4 লিখছি, ঠিক না ভুল? ভুল। এটাকে বলা হয় রিলেটিভ ভর, এগুলো আমরা পড়বো। এটা হচ্ছে কি বলতো? 4 mu, এর মানে কি 4 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ইলেকট্রনের ভর কত? এটা হচ্ছে একটা আলফা কণার ভর, আর একটা হচ্ছে কি এটা ইলেকট্রনের ভর। এম ইলেকট্রন সমান 9.1 ইন্টু 10⁻31 কেজি বা 10⁻28 গ্রাম। কলেজে গেলে স্যার যদি তোমাদের জিজ্ঞেস করেন আলফা কণার ভর বেশি নাকি ইলেকট্রনের ভর বেশি, তোমরা বলো তো আলফা কণার ভর বেশি নাকি ইলেকট্রনের ভর বেশি? মানে স্যার ধরো হঠাৎ করে জিজ্ঞেস করলো আলফা কণার ভর বেশি নাকি ইলেকট্রন, ইলেকট্রনের ভর অনেক কম, অনেক কম। আলফা কণা হচ্ছে অনেক ভারী ওই তুলনায়। হিলিয়াম না, আলফা কণা হচ্ছে কি বলতো অনেক ভারী। আমরা একটু দেখবো এখন। তাহলে আমি যদি এখন এম আলফা বাই এম ইলেকট্রন করি, তাহলে কি হবে? 4 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 ডিভাইড 9.1 ইন্টু 10⁻, তোমাদের ক্লাস নোটটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিই। আর ফেসবুক থেকে যারা করো এখানের মধ্যে দেখবা ক্লাসের শুরুতে, ইউটিউবেও কিন্তু এগুলো আমি দিয়ে দিচ্ছি, এই কয়টা ক্লাস যেহেতু ক্লাস নিচ্ছি এগুলো আবার রিক্যাপ। কত আসছে দেখো তো? ওই যে 7000 বলছে না, প্রায় 7000 গুণ, তাহলে কত আসছে? 7296, এর মানে কত? প্রায় 7000 গুণ। অর্থাৎ আলফা কণার ভর ইলেকট্রনের ভরের কত গুণ? প্রায় 7000 গুণ, 7296 গুণ আসছে আমার। এই ভ্যালুগুলো তো একদম এক্স্যাক্টও না, এটা যেমন কি তোমার এই যে চেঞ্জ হয়ে 109 এরকম কি বলে, মানে একটু একদম এক্স্যাক্ট ভ্যালু হতো না। তো এটা হচ্ছে কত? প্রায় 7000 গুণ, 7200, 7300 এরকম পাবো। তাহলে কে ভারী বলো তো? আলফা কণা ভারী। এখান থেকে আমরা কোন সিদ্ধান্তে আসি? আলফা কণা ভারী। বা খ নাম্বার কোয়েশ্চেনে তোমাদের একটু চালাকি করে জিজ্ঞেস করলো যে আলফা কণা মানে কত গুণ, এটা জিজ্ঞেস করতে পারে, বা আলফা কণা কোনটি ভারী এটা জিজ্ঞেস করতে পারে। আলফা কণা হচ্ছে ভারী, কত গুণ? প্রায় 7000 গুণ ভারী। অনেকে এটা 4 দিয়ে বসে থাকবে, এই 4 দিয়ে ভুল করবে, 4 দিয়ে থাকলে হবে না। 4 mu, এটা হচ্ছে একটি আলফা কণার ভর, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। লিখা হয়ে গেছে মনে হয়। তাসমিয়া বলেছে স্যার আগের স্লাইডটা আবার একটু দেন প্লিজ। আচ্ছা, মানে আগেরটা দেখাতে বলছে মনে হয়। প্রায় 20,000-এর মধ্যে একটি সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে। হয়েছে মনে হয়। শান্ত বলেছে 7296 দাদা। হ্যাঁ, গুড। ফেসবুক থেকে নিবা হচ্ছে ওই যে ক্লাসের নিচে দেয়া থাকে ক্লাস নোট নামে, আর ইউটিউবে দিলে যারা দেখছো এটা হচ্ছে কি তোমার ওই যে ডেসক্রিপশনের মধ্যে আমি ক্লাস নোটটা দিয়ে দিই। এবার 5 নাম্বার পয়েন্টটা নিয়ে আমি একটু বলি। ধরো এটা হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমার পুরা হাইড্রোজেন পরমাণু।
তাই না? এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস আর এটা হচ্ছে কি পুরা হাইড্রোজেন পরমাণুর ব্যাস। তোমরা আমাকে বলো এটা হচ্ছে কত 10⁻⁻12 থেকে ধরো 10⁻13 সেন্টিমিটার। এটা হচ্ছে কত 10⁻8 সেন্টিমিটার। তোমরা আমাকে বলো এটা আমি ঠিক লিখছি নাকি ভুল? এটা আমি ঠিক লিখছি নাকি ভুল? তোমরা আমাকে বলবো আমি এটা ঠিক লিখছি। মানে এই জিনিসটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কার নিউক্লিয়াসের আর এটা হচ্ছে পুরা পরমাণুর, ঠিক আছে, সম্পূর্ণ পরমাণুর। তাহলে তোমরা আমাকে বলবো হচ্ছে আমি কি এই ডেটা ঠিক লিখছি নাকি ভুল লিখছি? ভুল লিখছি। এই মানটা হচ্ছে ছোট, তাই না? 1/10⁻12 থেকে 10⁻13 আর এটা হচ্ছে কত বলো তো 10⁻8। এই মানটা হচ্ছে বড়, এর মানে এটা আমি কি লিখছি ভুল। এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে, বিষয় বুঝছো? এই জায়গাটা হচ্ছে কি এখানে মানে আমি ভুল করছি। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে এটা হবে টুয়েলভ থেকে 10⁻, আর এটা হচ্ছে কত 10⁻8 সেন্টিমিটার। তাহলে হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত এই পয়েন্ট থেকে লিখো। এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ, একদম 5 স্টার এমসিকিউ। এটা হচ্ছে কি মেনি টাইমস আসছে। হাইড্রোজেন পরমাণুর প্রায় 10,000 থেকে কি 1 লক্ষ গুণ বড়। তাহলে এটা হচ্ছে কত 10⁻8 সেন্টিমিটার। নিউক্লিয়াসের এটা মেডিকেল 2100 আসছে, ঠিক আছে। নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার, মানে এর মাঝামাঝি কিছু একটা হয়, ঠিক আছে। এটা 5 স্টার ফর এমসিকিউ। মেডিকেল অ্যাডমিশন টেস্ট MAT, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2100 আসছে। স্যার বই কোনটা নিব সামিন জিজ্ঞেস করেছো। বই হচ্ছে হাজারি স্যারেরটা একদম মাস্ট রাখতে পারো আর কি, সুবিধা হবে, ঠিক আছে। হাজারি স্যারেরটা রাখতে পারবা, এর বাইরে গুহ স্যার যদি নাও গুহ স্যারেরটা নিতে পারো, বা অন্যান্য স্যারের বইও ভালো আছে। একটা বই মিনিমাম রাখো, এবং এটা যদি একটা বই কেউ কিনো এটা হাজারি স্যার কিনো, মানে বিভিন্ন এমসিকিউর ক্ষেত্রে একটু সুবিধা পাবা। গুহ স্যারটা তুলনামূলক কঠিন আর কি। আর আমি যখন ম্যাথ করাবো আমি কিন্তু সব বইয়ে কভার করে ফেলবো। আচ্ছা এবার দেখো তো এটাকে যদি চেঞ্জ করে দেয় 10⁻8 সেন্টিমিটার মানে কত 10⁻10 মিটার। মানে এটাকে সেন্টিমিটারে না দিয়ে এটাকে কিসে দিতে পারে 10⁻10 মিটারে দিতে পারে। 10⁻10 মিটারকে আমি কি লিখতে পারি আবার একটু দেখো। 10⁻8 সেন্টিমিটার সমান 10⁻10 মিটার। 10⁻10 মিটার সমান কি বলতো 1 অ্যামস্ট্রং। আবার এটাকে আমি কি লিখতে পারি বলতো 10⁻10 মিটারকে আমি ধরো একটু আলাদা করে কি লিখলাম 10⁻1 × 10⁻9 মিটার। তাহলে এটাকে আমি কি বলতে পারি বলতো 1/10 × 10⁻9 মিটার। 10⁻9 মিটার সমান কি বলতো ন্যানোমিটার। তাহলে এটা কি হয়ে যাবে 0.1 ন্যানোমিটার। তাহলে হাইড্রোজেন পরমাণুর ব্যাস যখন বলবে তখন অপশানে কি থাকতে পারে দেখো। অপশান কিন্তু তোমাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড দিবে তা না। 10⁻8 সেন্টিমিটার সমান 10⁻10 মিটার সমান 1 অ্যামস্ট্রং, ঠিক আছে, সমান 1 অ্যামস্ট্রং সমান এটাকে আমি ভেঙে আবার কি লিখছি 10⁻10 যেটা আছে এটাকে আমি ভেঙে লিখলাম কেমনে 10⁻1 × 10⁻9 এর মানে কত 1/10 × 10⁻9 মিটার। তাহলে এই 1/10 মানে কত 0.1, 10⁻9 মানে কি ন্যানোমিটার। আমি এখানে যদি একটু দেখাই 1/10 মানে কি বলতো 0.1 আর এটা মানে কি ন্যানোমিটার। ঠিক আছে। বুঝতে পারছো মনে হয় জিনিসটা। হাইড্রোজেন পরমাণুর ব্যাস সমান মুখে বলো 10⁻8 সেন্টিমিটার সমান 10⁻10 মিটার সমান 10 সমান হচ্ছে কি 1 অ্যামস্ট্রং সমান হচ্ছে কি 0.1 ন্যানোমিটার। এবার একটু দেখো আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা বুয়েটে এর আগে আসছে, দেখি এটা কে কে পারো।
কতটি হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি সাজালে 1 মিটার হয়? 10 কোটি, 100 কোটি, 1000 কোটি। ঠিক আছে, এই পয়েন্ট থেকে এটা আসছে, এটা হচ্ছে কি বলতো 10,000 কোটি। বলছে কতটি হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি সাজালে 1 মিটার হয়। দেখি কে বলতে পারো। টাইম দিয়ে দিই, আরো 30 সেকেন্ড দিয়ে যাও। ওকে, সাইদুল বলেছে 1000 করোড়, অপরাজিতা বলেছে একের পর অনেকগুলো শূন্য দিয়েছে, হাবিব বলেছে 10 কোটি, 10 × 10 কোটি বলেছে বিবেক। তো সবাই একটু চেষ্টা করবা এবং অ্যান্সার বের করে, কারণ এই এফোর্টটাই কাজ দিবে পরীক্ষার হলে। তুমি দেখবা যে এই যে চেষ্টা করছো, তোমার ব্রেইন একটু একটু করে ডেভেলপ হওয়া আরম্ভ হবে, মানে বুঝা আরম্ভ করবে কোয়েশ্চেন কি চাইছে। দেখো এর মানে কোয়েশ্চেনটা হচ্ছে 1 মিটার মানে কতটুকু তোমরা জানো? মনে হয় 1 মিটার মানে 3.28 ফিট। ফিট তো আমরা চিনি, ফিট মানে আমরা চিনি, বাট তাহলে 3 ফিটের চেয়ে একটু বেশি হচ্ছে 1 মিটার। বলছে এই 1 মিটার পর্যন্ত তুমি যদি হাইড্রোজেন পরমাণু দিয়ে সাজাতে চাও, মানে এই 1 মিটার বানাবা তুমি কি বলো তো হাইড্রোজেন পরমাণু দিয়ে। এর মানে কি, এই যে দেখো এই হাইড্রোজেন পরমাণু একটা দিলাম বুঝার জন্য। হাইড্রোজেন পরমাণু কি এত বড়? অনেক ছোট, অনেক ছোট। ঠিক আছে, তাহলে এরকম আরেকটা দিলাম, এমনি করে করে কি আরেকটা দিলাম, এমনি করে করে কি বানাবো বলো তো 1 মিটার বানাবো। তাহলে 1 মিটারে কয়টা, এটা জিজ্ঞেস করছে কয়টা লাগবে। তাহলে এবার দেখো তো 10⁻⁻10 মিটার হয় একটি হাইড্রোজেন পরমাণুতে, তাই না? কারণ একটার ব্যাস কত, 10⁻10 মিটার। ঠিক আছে, পুরোটা হচ্ছে 1 মিটার হয় একটি হাইড্রোজেন পরমাণুতে। 1 মিটার হয় 1/10⁻10টি হাইড্রোজেন পরমাণুতে, সমান কত বলো তো 10⁻10টি হাইড্রোজেন পরমাণুতে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 10⁻3 × 10⁻7। তাহলে এটা কি হয় বলো তো 1000, আর এটা সমান আমরা কি লিখতে পারি কোটি। তোমরা কি বুঝছো জিনিসটা? তাহলে এটা কি হবে বলো তো 1000 কোটি। ঠিক আছে, তোমরা কি বুঝছো এটা? 1000 কোটি হাইড্রোজেন পরমাণুকে যদি পাশাপাশি সাজাও তাহলে কি হবে 1 মিটার। মানে এরকম একটু জাস্ট কি বলা যায় ছোটখাটো কোয়েশ্চেন দিয়ে দিতে পারে আর কি। এত কোটি হাইড্রোজেন পরমাণু, এখানে একটা টি হবে, টিটা লিখিনি আর কি, এতটি হাইড্রোজেন পরমাণু। এটা বুঝছো? বুঝলে একটু ওয়াই বলো। তো আমি একটু ছোট টেস্ট নিই, দেখি আমাদের ক্লাসের কয়েকটা পয়েন্ট তোমাদের মাথায় গেছে কিনা। আমি একটা ছোট টেস্ট নিই। তো আজকে হচ্ছে লেকচার 2 এইটুক দেখি, একটু অফলাইনে আমি হচ্ছে রেগুলার টেস্ট মানে এক্সামটা নিই। তো দেখি ফার্স্ট কোয়েশ্চেনটা বলো, এটা হচ্ছে ক্লাস টেস্ট 1 ধরো। থমসন ক্যাথোড-রে পরীক্ষা হতে E/m এর মান পাওয়া যায়। দেখি সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। E/m এর মান পাওয়া যায় কতটুকু? আর যারা অফলাইনে আছো তারা তো কোয়েশ্চেন কালেক্ট করে নিবা। কত? -1.76 × 10⁸ কুলম্ব পার গ্রাম।
ঠিক আছে, কুলম্ব পার গ্রাম। ইলেকট্রনের চার্জ কত? একদম বেসিক একটা কোয়েশ্চেন। ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻19 কুলম্ব। আলফা কণার চার্জ কত? দেখি এটা বলো, 3 বলো সবাই। আলফা কণার চার্জ কত? আলফা কণার চার্জ হচ্ছে +2, তাই না? হিলিয়াম 2 4 2 প্লাস, তাহলে ওর চার্জ হচ্ছে কত? 2। ওর প্রোটন হচ্ছে কত? 2। আর নিউট্রন কত হবে? 4 - 2, তাই না? চার্জ হচ্ছে 2 2 প্লাস, প্রোটন হচ্ছে 2, টোটাল ভর হচ্ছে 4, তাহলে নিউট্রন কত? 4 - 2, এর মানে কত? 2। দেখি এটা বলো, 4 নাম্বার। রেডিয়াম থেকে এখানে কি হচ্ছে? র্যাডন হচ্ছে। বিক্রিয়াটি কোন রকমের বিক্রিয়া? এই বিক্রিয়াটা কোন রকমের বিক্রিয়া? বিক্রিয়াটা হচ্ছে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন। কত পার্সেন্ট আলফা কণা শূন্যপাত ভেদ করে সোজা চলে যায়? 99%। 99% হচ্ছে সোজাসুজি চলে যায়। জিঙ্ক সালফাইড হচ্ছে কোন রকম অনুপ্রভা? আমরা 3 রকমের প্রভা শিখব। একটা 3 রকমের প্রভা তোমাদের শেখাবো। একটা হচ্ছে অনুপ্রভা, আরেকটা হচ্ছে প্রতিপ্রভা, আরেকটা হচ্ছে কি শতপ্রভা। ঠিক আছে, অনুপ্রভা, প্রতিপ্রভা, শতপ্রভা এগুলো আসবে। তো কোনটি কোন হাইড্রোজেন পরমাণুর ব্যাস কি হবে? এই হাইড্রোজেন পরমাণুর ব্যাস কি হবে? ব্যাস কিন্তু নিউক্লিয়াসে না, হাইড্রোজেন পরমাণু 10⁻⁻8 সেন্টিমিটার। আমরা কি জানি? 10⁻⁸ সেন্টিমিটার সমান 10⁻⁻10 মিটার সমান 0.1 ন্যানোমিটার। আচ্ছা যাই হোক, আমি এটার উপর ওভাররাইট করি। সমান কি বলতো? 1 অ্যাংস্ট্রম। এরপরেরগুলো আপাতত লাগবে না, তাহলে আজকের হচ্ছে এইটুক, শেষ করে দিচ্ছি। কালকে আরেকটা এরকম ছোট ক্লাস নিয়ে নিতে পারি।